হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। আজ আমাদের থার্মোডাইনামিক্সের 5th ক্লাস অ্যাজ পার সিবিসিএস সিলেবাস অফ ফিজিক্স অনার্স। আজ পর্যন্ত আমরা যা কিছু করেছি তার মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো ভ্যারিয়াস থার্মোডাইনামিক প্রসেসেস। অনেক রকম থার্মোডাইনামিক প্রসেস আমরা জেনেছি, ফর এক্সাম্পল আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডায়াবেটিক, রিভার্সিবল এটসেট্রা। আফটার দ্যাট ক্যালকুলেশন অফ ওয়ার্ক ডান ইন দিজ প্রসেসেস। এই সমস্ত প্রসেসগুলোতে ওয়ার্ক ডান কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলোও আমরা দেখেছি, এবং আমরা দেখেছি পাথ ফাংশন এবং স্টেট ফাংশন কাকে বলে, এবং ওয়ার্ক অ্যান্ড হিট আর পাথ ফাংশন, এটাও আমরা জেনেছি। অর্থাৎ ওয়ার্ক এবং হিট এই দুটো পাথের উপর ডিপেন্ড করে। পিভি ডায়াগ্রামে তুমি যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে দুটো আলাদা পাথ বরাবর যাও, সেই দুটো আলাদা পাথের জন্য তোমার ক্যালকুলেশন অফ ওয়ার্ক ডান আলাদা রকম হবে। ওকে, এইগুলো আমরা জানি। দেখা যাক আজ আমরা নতুন কি শিখতে চলেছি। শুরু করা যাক। ধরে নাও তোমার কাছে একটা পিটি ডায়াগ্রাম আছে, অর্থাৎ প্রেসার ভার্সেস টেম্পারেচার। আজ পর্যন্ত আমরা যে ডায়াগ্রামে কাজ করেছি সেই ডায়াগ্রাম ছিল প্রেসার ভার্সেস ভলিউম। এটা কিন্তু প্রেসার ভার্সেস টেম্পারেচার, লক্ষ্য রাখবে। এই প্রেসার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রামে ধরো দুটো পয়েন্ট আছে আই এবং এফ, অর্থাৎ সিস্টেমটা যখন আই স্টেটে আছে তখন সিস্টেমটার প্রেসার এবং টেম্পারেচার পয়েন্ট হচ্ছে এটা। সিস্টেমটা যখন এফ স্টেটে আছে তখন সিস্টেমটার প্রেসার এবং টেম্পারেচার পয়েন্ট হচ্ছে এটা। এখন সিস্টেমটা আই স্টেট থেকে এফ স্টেটে বিভিন্ন পাথ বরাবর যেতে পারে। ফর এক্সাম্পল সোজাসুজি এই পাথে যেতে পারে, আদারওয়াইজ প্রথমে আই থেকে শুরু করে এ বিন্দুতে গেল, দেন এ থেকে বি বিন্দুতে, দেন ফাইনালি বি বিন্দু থেকে এফ বিন্দুতে এলো। আদারওয়াইজ সিস্টেমটা এরকম একটা পাথেও যেতে পারে। এখন পরীক্ষা করে দেখা গেছে if a closed system is caused to change from an initial state to a final state, অর্থাৎ একটা ক্লোজ সিস্টেম যদি একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যায় বাই অ্যাডায়াবেটিক মিনস অনলি, অর্থাৎ আই পয়েন্ট থেকে এফ পয়েন্টে যাওয়ার জন্য যে পাথই নিক না কেন পাথটা যদি অ্যাডায়াবেটিক হয়, দেন দ্য ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ সেম ফর অল অ্যাডায়াবেটিক পাথস কানেক্টিং দ্য টু স্টেটস। দেন ওয়ার্ক ডান এই সমস্ত পাথগুলোর জন্য সেম। এখন এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ সেম ফর অল অ্যাডায়াবেটিক পাথস। সমস্ত অ্যাডায়াবেটিক পাথের জন্য ওয়ার্ক ডান হচ্ছে সেম, অর্থাৎ ইন অ্যাডায়াবেটিক প্রসেস ওয়ার্ক ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্ক হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, বাট ইন প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ লার্নড দ্যাট ওয়ার্ক ডান ইজ আ পাথ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে ওয়ার্ক ডান কিন্তু পাথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ বিভিন্ন পাথের জন্য ওয়ার্ক ডান বিভিন্ন হয়। সো এটা একটা কনফিউজিং ম্যাটার। লেটস ইনভেস্টিগেট, দেখা যাক কি হচ্ছে বিষয়টা। থার্মোডাইনামিক্সের এই বিষয়টা বোঝার জন্য আমরা একটু ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্য নেব। ধরো এটা হচ্ছে তোমার সি লেভেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ। এখন বাকি সমস্ত উচ্চতা এই সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাকে রেফারেন্স করে মাপা হয়। ফর এক্সাম্পল মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। কোথা থেকে? না, সমুদ্রপৃষ্ঠ থেকে বা সি লেভেল থেকে। যাই হোক, ধরো এই সি লেভেলে একটা মাস রাখা আছে এম। এই মাসটাকে তুমি অভিকর্ষের এগেনস্টে অর্থাৎ গ্র্যাভিটির এগেনস্টে একটা উচ্চতায় তুললে। ধরো সেই উচ্চতাটা হচ্ছে এইচ। এখন এই এইচ উচ্চতাতে মাসটাকে তোলার জন্য তোমার ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটির এগেনস্টে তুমি যে ওয়ার্কটা ডান করেছো সেটাই হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এটা সিম্পল কেস। এখন ধরো ঝড় হচ্ছে, তাহলে কিন্তু এই সোজাসুজি মাসটাকে তোলার জন্য তোমাকে এই ঝড়ের এগেনস্টেও একটা ওয়ার্ক ডান করতে হবে। সো যদি ঝড় হয় তখন ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি প্লাস ওয়ার্ক ডান এগেনস্ট উইন্ড, অর্থাৎ ঝড়ের বিরুদ্ধে তুমি যে ওয়ার্ক ডানটা করেছো সেটাও তখন অ্যাড হবে। এখন ধরো তার সাথে বৃষ্টিও পড়ছে, তাহলে কি হবে না প্লাস ওয়ার্ক ডান এগেনস্ট রেন, অর্থাৎ বৃষ্টি ওপর থেকে নিচে পড়ছে বাট মাসটাকে তুমি বৃষ্টির ফোঁটাগুলোর এগেনস্টে ওপরে নিয়ে যাচ্ছ, সেই জন্য বৃষ্টির বিরুদ্ধেও তোমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। তো এই মুহূর্তে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এই তিনটে ওয়ার্কের যোগফল। এখন এই টোটাল এক্সপেরিমেন্টটা, অর্থাৎ মাসটাকে তুমি সমুদ্রপৃষ্ঠ থেকে এই উচ্চতাতে তুললে, এই এক্সপেরিমেন্টটা তুমি যদি একটা কাঁচের ঘরের ভেতরে করো, তাহলে বাইরে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন তোমার ওয়ার্ক ডান কিন্তু আর এই দুটো বিষয়ের উপর নির্ভর করবে না। সো তখন ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি। সেটা আমরা ক্যালকুলেট করব কিভাবে? না ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তুমি গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছো, গ্র্যাভিটির ফোর্স কত না mg,
আর ডিসপ্লেসমেন্ট এখানে এইচ। সো তোমার ওয়ার্ক ডান ইকুয়ালস টু mgh। কিন্তু আমরা গ্র্যাভিটেশন পড়ার সময় জেনেছি গ্র্যাভিটিতে এই mgh কথাটা আর একটা আলাদা অর্থ বহন করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, তাই তো? সো আমরা বলতে পারি ইন গ্র্যাভিটেশন ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটির ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে যে চেঞ্জ হচ্ছে সেটাই। এখন এই চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে একটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ওকে, যদি এক্সপেরিমেন্টটা কাঁচের ঘরের ভেতরে করা হয় তাহলে ওয়ার্ক ডান এটার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই জন্য মনে হচ্ছে যেন ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো ফর দিস কজ ওয়ার্ক ডান লুকস লাইক পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডান পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি সবসময়ই, কিন্তু যদি এক্সপেরিমেন্টটা একটা কাঁচের ঘরের ভেতরে করা হয় তাহলে মনে হচ্ছে যেন ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট, কারণ ওয়ার্ক ডান যে রাশিটার সাথে সমান হয়ে গেছে সেই রাশিটা পাথ ইন্ডিপেন্ডেন্ট। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম বিষয়টা। এখন এটা তো গ্র্যাভিটির বিষয়। গ্র্যাভিটির ক্ষেত্রে ওয়ার্ক ডানটা চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা এমন কার সাথে ইকুয়াল হয় যার জন্য ওয়ার্ক ডানটাকে পাথ ইন্ডিপেন্ডেন্ট বলে মনে হয়। ইন থার্মোডাইনামিক্স অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অর্থাৎ সিস্টেমটার যা ইন্টারনাল এনার্জি আছে, আভ্যন্তরীণ শক্তি সিস্টেমটা যা আছে সেটার সাথে ওয়ার্ক ডান সমান হয়ে যায়। এখন এই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট থার্মোডাইনামিক্সে, এবং অ্যাডায়াবেটিক প্রসেসে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির সাথে ওয়ার্ক ডান সমান, তাই জন্য ওয়ার্ক ডানটাকে মনে হয় পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডান লুকস লাইক পাথ ইন্ডিপেন্ডেন্ট, দো ইট ইজ নট, যদিও সেটা নয়। আশা করি এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটার উপর টোটালি ডিপেন্ড করে আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আবিষ্কার হওয়ার পিছনে এই ঘটনাগুলোই কিন্তু প্রধান কারণ ছিল। এখন সবই তো বোঝা গেল, তারপরেও কিছু প্রশ্ন থেকেই যায়। ফর এক্সাম্পল, ইফ নাথিং, নাইদার এনার্জি নর মাস ক্যান ক্রস দ্য বাউন্ডারি, হু ডাজ দ্য ওয়ার্ক? অ্যাডায়াবেটিক প্রসেসে আমরা জানি এনার্জি বা মাস কোনো কিছুই বাউন্ডারি ক্রস করতে পারে না, সেটা হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। তাহলে ওয়ার্ক ডানটা করলো কে? যদি এনার্জিও বাইরে থেকে দেওয়া হয়নি, বাইরে থেকে কেউ ভেতরেও যায়নি এবং ভেতর থেকেও কেউ বাইরে আসেনি, তাহলে ওয়ার্ক ডানটা কে করেছে? এর উত্তর হচ্ছে দ্য সিস্টেম ইটসেলফ ডাজ দ্য ওয়ার্ক ইউজিং ইটস ইন্টারনাল এনার্জি। সিস্টেম নিজেই তার আভ্যন্তরীণ শক্তি খরচ করে ওয়ার্কগুলো করে। অতএব এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, সিস্টেম যদি নিজের ইন্টারনাল এনার্জি খরচ করে ওয়ার্ক ডান করে তাহলে নিশ্চয়ই ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান যত বাড়বে ইন্টারনাল এনার্জি তত কমতে থাকবে। ম্যাথামেটিক্যালি এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? না, ম্যাথামেটিক্যালি WI/F ইকুয়ালস টু ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, অর্থাৎ একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার জন্য ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফাইনালি যে ইন্টারনাল এনার্জি বেঁচে আছে সিস্টেমটার মাইনাস ইনিশিয়ালি যে ইন্টারনাল এনার্জি ছিল। এখন কোনটা বেশি হবে? ইউ ফাইনালটা বেশি হবে না ইউ ইনিশিয়ালটা বেশি হবে? সাধারণ অবস্থায় অবশ্যই ইউ ইনিশিয়ালটা বেশি হবে, কারণ ইউ ইনিশিয়াল খরচ করেই ওয়ার্কটা ডান করেছে এবং ওয়ার্ক ডানের পর যেটা পড়ে আছে সেটা হচ্ছে ইউ ফাইনাল, অর্থাৎ ফাইনাল ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। অতএব ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ইউ, অর্থাৎ ডেল্টা ডাব্লিউ যত বাড়বে ডেল্টা ইউ তত কমবে। এখন এই অ্যাডায়াবেটিক প্রসেসটা যদি খুব আস্তে আস্তে হয়, অর্থাৎ ফর কোয়াসিস্ট্যাটিক প্রসেসেস ডি কাট ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ। এখন সমস্ত পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিকে আমরা ডি কাট বলবো এবং সমস্ত স্টেট ফাংশনের জন্য আমরা জাস্ট ডেরিভেটিভের ডি ইউজ করব। এনিওয়ে, তাহলে আমরা বুঝতে পারছি কোয়াসিস্ট্যাটিক প্রসেসের জন্য ডি কাট ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ, অর্থাৎ যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু হয় নেগেটিভ, তাই তো? অতএব আমরা দুটো ইম্পর্ট্যান্ট তথ্য পেলাম। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ নেগেটিভ, অর্থাৎ সিস্টেম যখন ওয়ার্ক ডান করবে তখন ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ, কারণ তখন ইন্টারনাল এনার্জি কমে যাবে, এবং ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ পজিটিভ, তখন ইউ ইনক্রিজেস। সিস্টেমের ওপর যদি ওয়ার্ক ডান করা হয় তখন ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ। এই দুটো বিষয় কিন্তু তোমরা থ্রু আউট দ্য থার্মোডাইনামিক্স কোর্স অবশ্যই মাথায় রাখবে। এখন অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য তো আমরা বুঝলাম ডি কাট ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ডাব্লিউ। তাহলে বাকি সমস্ত প্রসেসের জন্য কি হয়? আইসোথার্মাল বা বাকি আরও যা কিছু প্রসেস আছে তাদের জন্য ইকুয়েশনটা কি? ফর আদার থার্মোডাইনামিক প্রসেসেস ডি কাট ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ প্লাস ডি কাট কিউ, অর্থাৎ বাকি সমস্ত প্রসেসে ওয়ার্ক ডান হওয়ার জন্য বাইরে থেকে আমরা হিট প্রয়োগ করব, যেটা আমরা অ্যাডায়াবেটিক প্রসেসে বাইরে থেকে দিতে পারিনি। তাহলে দেখো
এই ডিইউ এটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কিন্তু ডিকিউ অর্থাৎ হিট হচ্ছে একটা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। অর্থাৎ ওয়ার্ক ডানের মধ্যে একটা বিষয় আমাদের চলে এলো পাথ ডিপেন্ডেন্ট, যেটা টোটাল ওয়ার্ক ডানটাকে করে দিল পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আশা করি প্রথমে যে কনফিউশনটা তৈরি হয়েছিল যে ওয়ার্ক ডান তাহলে পাথ ইন্ডিপেন্ডেন্ট নাকি পাথ ডিপেন্ডেন্ট, সেই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটাকে আমরা বলি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বইতে যেটা থাকে সেটা আরেকটু সাজিয়ে লেখা থাকে। সেই সাজানো ফর্মটা হলো ডি কাট কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডি কাট ডাব্লিউ। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো, তোমাদের যেটা থার্মোডাইনামিক্সের 3rd and 4th ক্লাস হয়েছিল সেগুলোতে আমরা বলেছিলাম ওয়ার্ক ডান মানে হচ্ছে পিডিভি থার্মোডাইনামিক্সে। অতএব এটাকে আমরা লিখতে পারি ডি কাট কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। একই ব্যাপার, এটাও ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আরেকটা ফর্ম। এখন বিষয় হলো, আমরা জেনেছি হোয়েন ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম ইন্টারনাল এনার্জি ইনক্রিজেস, অর্থাৎ ইন্টারনাল এনার্জি পরিষ্কারভাবে ওয়ার্কের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি ইজ আ ফাংশন অফ ওয়ার্ক। আবার আমরা এটাও দেখেছি ইন আ থার্মোডাইনামিক প্রসেস ওয়ার্ক ইজ ডান বাই চেঞ্জিং প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। থার্মোডাইনামিক প্রসেসে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলো চেঞ্জ হওয়ার মাধ্যমে ওয়ার্ক ডান হয়। অতএব ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করে ওয়ার্ক ডানের ওপর, ওয়ার্ক ডান আবার ডিপেন্ড করে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলোর ওপর। অতএব আমরা বলতে পারি ইন্টারনাল এনার্জি ইউ ইজ আ ফাংশন অফ প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। ইউ ইকুয়ালস টু ইউ অফ পি, ভি অ্যান্ড টি। বাট পি অ্যান্ড ভি আর ইন্টারকানেক্টেড, প্রেশার আর ভলিউম ইন্টারকানেক্টেড। ফর এক্সাম্পল তোমরা জানো পিভি ইকুয়ালস টু এনআরটি। অতএব ইন্টারনাল এনার্জিকে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এই তিনটেরই ফাংশন না লিখে আইদার আমরা লিখব ইউ ইজ আ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার অর ইউ ইজ আ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। এখন প্রশ্ন, এই দুটোর মধ্যে আমরা কোনটা লিখব? দেখো, ওয়ার্ক ক্যান বি ডান উইদাউট চেঞ্জিং প্রেশার। প্রেশার চেঞ্জ না করে ওয়ার্ক ডান করা যেতে পারে, যেটা আমরা দেখেছি আইসোবারিক প্রসেসে। বাট উইদাউট চেঞ্জ অফ ভলিউম ওয়ার্ক ডান ইজ জিরো। আইসোবারিক প্রসেসে ওয়ার্ক ডান জিরো হয়, আমরা আগের লেকচারে দেখেছি। তাহলে ইউ ইকুয়ালস টু ইউ অফ ভি কমা টি এটা বেশি যুক্তিযুক্ত ইউ ইকুয়ালস টু ইউ অফ পি কমা টি লেখার চাইতে। সো এরপর থেকে ম্যাক্সিমাম কেসে আমরা ইউজ করব ইউ ইকুয়ালস টু ইউ অফ ভি কমা টি, অর্থাৎ ইন্টারনাল এনার্জি অ্যাজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এরপরের ক্যালকুলেশনে যাওয়ার আগে এ ব্রিফ রিক্যাপ অন স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি বিষয়টা কি সেটার একটা ব্রিফ রিক্যাপ আমরা করে নিই। ধরো একদিন দিনের বেলা সূর্য উঠেছে, তুমি তোমার বাড়ির উঠোনে একটা কাঠের ব্লক রেখেছো আর একটা লোহার ব্লক রেখেছো। এখন কোনটা তাড়াতাড়ি গরম হবে? দুটোই তো একই সাথে গরম হবে না। টেম্পারেচার অফ স্টিল উইল রাইজ ফাস্টার। ডেফিনেটলি স্টিল ব্লকের টেম্পারেচার তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এখন স্টিলের ব্লক আর কাঠের ব্লকের মধ্যে তফাৎটা কোথায়? যে স্টিলের ব্লক তাড়াতাড়ি গরম হচ্ছে কিন্তু কাঠের ব্লক আস্তে গরম হচ্ছে, এটার তফাৎ হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে। দুজনের স্পেসিফিক হিট ক্যাপাসিটি আলাদা বলেই দুজনের গরম হওয়ার টাইমটা আলাদা। এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে আমরা আরেকটু ডিপে বোঝার চেষ্টা করি। কাঠের ব্লক হোক বা লোহার ব্লক হোক, দুজনই কিন্তু সূর্যের তাপ যত বেশি থাকবে তত তাড়াতাড়ি গরম হবে। কাঠ নিজের মতো গরম হবে, লোহা নিজের মতো গরম হবে, বাট দুজনেরই গরম হওয়াটা, দুজনেরই চেঞ্জ ইন টেম্পারেচার ডিপেন্ড করবে সূর্য থেকে কতটা হিট আসছে তার উপর। সো আমরা বলতে পারি চেঞ্জ ইন টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন হিট। চেঞ্জ ইন হিট যত বেশি হবে, চেঞ্জ ইন টেম্পারেচারও তত বেশি হবে। এইবার ধরো তোমাকে আমি 1 চামচ জল দিয়েছি আর একই সাথে একটা হাঁড়ি ভর্তি জল দিয়েছি, কোনটা তুমি তাড়াতাড়ি গরম করতে পারবে? ডেফিনেটলি 1 চামচ জল তাড়াতাড়ি গরম হবে, অর্থাৎ যেটার মাস কম সেটা তাড়াতাড়ি গরম হয়। অতএব আমরা বলতে পারি চেঞ্জ ইন টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু 1 বাই মাস, অর্থাৎ মাস যত কম হবে চেঞ্জ ইন টেম্পারেচার তত বেশি হবে। সো এই চেঞ্জ ইন টেম্পারেচারকে ডেল্টা টি এবং চেঞ্জ ইন হিটকে ডেল্টা কিউ, মাসকে এম বললে আমরা পাচ্ছি ডেল্টা টি প্রপোর্শনাল টু ডেল্টা কিউ বাই এম। এখনও পর্যন্ত কিন্তু কাঠের ব্লক আর লোহার ব্লকের মধ্যে কোনো তফাৎ আসেনি। দুজনের ক্ষেত্রে এই দুটো ফর্মুলাই খাটবে। দুজনের ক্ষেত্রেই চেঞ্জ ইন হিট যত বেশি হবে চেঞ্জ ইন টেম্পারেচার তত বেশি হবে, এবং দুজনের ক্ষেত্রেই মাস যত কম হবে চেঞ্জ ইন টেম্পারেচার তত বেশি হবে। তাহলে দুজনের মধ্যে তফাৎটা হলো কোথায়? তফাৎটা হলো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টে। না, এই যে সমানুপাতিক রিলেশন, এই সমানুপাতিক রিলেশনটার যে সমানুপাতিক ধ্রুবক, সেই ধ্রুবকটা এই দুটোর জন্য আলাদা।
সেই ধ্রুবকটাকে সাধারণত লেখা হয় সি দিয়ে, অর্থাৎ সি ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই এম। এই সমানুপাতিকটা সমান হয়ে গেল যখন আমি এই সি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ইউজ করলাম। এই সিকেই বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এখন যদি এম ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা বলতে পারি সি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা টি। অতএব ফর ইউনিট মাস সি ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি। নাও ফর কোয়াসিস্ট্যাটিক প্রসেস সি ইকুয়ালস টু ডি কাট কিউ বাই ডিটি। কোয়াসিস্ট্যাটিক প্রসেস মানে প্রসেসটা হবে খুবই আস্তে আস্তে, ইনফাইনাইটসিমালি স্লো। দ্যাটস ওয়াই এদের জন্য আমরা ডি ইউজ করছি বা ডি কাট ইউজ করছি। এরপর এই যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার প্রসেস, এই টেম্পারেচার চেঞ্জ হওয়ার প্রসেসটা যদি কনস্ট্যান্ট প্রেশারে হয়, অর্থাৎ থ্রু আউট দ্য প্রসেস যদি প্রেশারের কোনো চেঞ্জ না হয়, তাহলে এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এবং সেটার এক্সপ্রেশন হবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সিপি ইকুয়ালস টু ডি কাট কিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি। আবার এই টেম্পারেচার চেঞ্জটা যদি কনস্ট্যান্ট ভলিউমে হয়, তখন এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি ইকুয়ালস টু ডি কাট কিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রশ্ন, হাউ টু ফাইন্ড আ রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। সিপি এবং সিভি এর মধ্যে একটা রিলেশন কিভাবে খুঁজে বের করবে? এ ধরনের প্রশ্ন করা মাত্র স্টুডেন্টরা মেমোরাইজ করার চেষ্টা করে যে হ্যাঁ সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন আমরা বের করেছিলাম হয়তো, বাট কীভাবে করেছিলাম স্টেপগুলো মেমোরাইজ করার চেষ্টা করে বা মনে করার চেষ্টা করে এটা কোন বইতে ছিল এটসেট্রা। বাট ওয়েট, বিফোর ওপেনিং অ্যানি বুক অর ইনস্টেড অফ মেমোরাইজিং দ্য স্টেপস, কোনো বই খোলার আগে বা মেমোরাইজ করার আগে, স্টেপগুলো মেমোরাইজ করার আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থট প্রসেস। অর্থাৎ এই সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন যে বিজ্ঞানী বার করেছিলেন তার মতো করে যদি তুমি ভাবতে পারো, তোমাকে আর কখনোই কোনো কিছুই মুখস্থ করতে হবে না। এনিওয়ে, সো আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর। টু ফাইন্ড আ রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি, সিপি এবং সিভি এর মধ্যে একটা রিলেশন বের করার জন্য ফার্স্ট উই নিড টু ফাইন্ড দ্য কমন ফ্যাক্টর বিটুইন দেম। সিপি এবং সিভি এর মধ্যে কমন জিনিস কী কী আছে বোঝার চেষ্টা করো। সিপি ইকুয়াল টু কি? ডি কাট কিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি। আবার সিভি ইকুয়াল টু ডি কাট কিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। এই দুটোর মধ্যে কমন কী কী আছে বোঝার চেষ্টা করো। এই সিপি এবং সিভি দুটোর ডেফিনেশনের মধ্যে আছে কিউ এবং আছে টি, অর্থাৎ হিট এবং টেম্পারেচার এই দুটোর মধ্যেই আছে। সেকেন্ডলি, ফাইন্ড দ্য ডিফারেন্সেস। এরপর সিপি এবং সিভি এর মধ্যে ডিফারেন্ট কী কী আছে সেটা বোঝার চেষ্টা করো। এদের মধ্যে ডিফারেন্ট আছে পি অ্যান্ড ভি, প্রেশার অ্যান্ড ভলিউম। সো এদের মধ্যে কমন ফ্যাক্টর আমরা পেয়ে গেছি এবং সিপি এবং সিভি এর মধ্যে ডিফারেন্স আমরা পেয়ে গেছি। তাহলে রিলেশন বের করার জন্য ফাইনালি কানেক্ট দ্য ডিফারেন্সেস থ্রু দ্য কমন ফ্যাক্টরস। এদের মধ্যে ডিফারেন্ট কী আছে না প্রেশার এবং ভলিউম। এদেরকে আমরা কানেক্ট করব কিউ এবং টি দিয়ে, অর্থাৎ হিট এবং টেম্পারেচার দিয়ে। তাহলে প্রেশার এবং ভলিউমকে হিট এবং টেম্পারেচার দিয়ে যদি কানেক্ট করতে হয়, প্রেশার, ভলিউম, হিট, টেম্পারেচার এদের রিলেটেড যা যা ফর্মুলা আছে সেগুলো তোমাকে জানতে হবে। ফর্মুলা কী কী আছে? অবশ্যই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডি কাট কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি অ্যান্ড ইউ ইকুয়ালস টু ইউ অফ ভি কমা টি। এই দুটো ইউজ করে আমরা সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন বের করব। কিভাবে বের করছি ডেরিভেশনটা এরপর স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। এইবার আমরা একটু ম্যাথমেটিক্স করব। অ্যাজ পার দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডি কাট কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, যেটা আমি তোমাদের বললাম। নাও উই নো দ্যাট ইউ ইকুয়ালস টু ইউ অফ ভি কমা টি। এই দুটো ইউজ করেই আমরা সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন বের করব। কীভাবে বের করব দেখো। এই দুটো ইকুয়েশনকে যদি ইউজ করতে হয় তাহলে এই দুটো ইকুয়েশনকে ফার্স্ট কানেক্ট করতে হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ইকুয়েশনটাতে আছে ডিইউ, অতএব এখান থেকে আমরা প্রথমে ডিইউ বের করব। ডিইউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি প্লাস ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি। এইবার জাস্ট এই ডিইউর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেব। দেয়ারফর ডি কাট কিউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি প্লাস ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি, অর্থাৎ এই টোটালটা হচ্ছে জাস্ট ডিইউর ভ্যালুটা প্লাস পিডিভি যেটা এখানে ছিল। এইবার আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা আমাদের একটু বুদ্ধি করে ইউজ করতে হবে। কিভাবে করছি দেখো। প্রথমে আমরা বের করব সিভি, অর্থাৎ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। নাও when the volume is constant অর্থাৎ ডিভি ইকুয়ালস টু 0, টোটাল এই টার্মটা এবং এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। পড়ে থাকবে ডি কাট কিউ সমান ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি।
অতএব আমরা যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের ফর্মুলা ইউজ করি সিভি ইকুয়ালস টু ডি কাট কিউ ডিটি, এইটার আমি টেম্পারেচারের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ডেল ইউ ডেল টি অর্থাৎ ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা যেরকম ছিল, ইন্টু ডিটি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। এখন ডিটি বাই ডিটি ইকুয়ালস টু 1, সো সিভি ইকুয়ালস টু ডি কাট কিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। অতএব আমরা বলতে পারি ডি ইউ ইকুয়ালস টু সিভি ডিটি, কারণ যখনই সিভি বলা হচ্ছে তখনই অবশ্যই কনস্ট্যান্ট ভলিউমের কথা বলা হচ্ছে। এইবার পুটিং দ্য ভ্যালু অফ ডি ইউ ইন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডি ইউর আমি যে এই ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা আমি যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বসাই তাহলে আমরা পাবো ডি কাট কিউ ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস পিডিভি। আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল ডি কাট কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস পিডিভি, আমরা জাস্ট ডি ইউর জায়গাতে ডি ইউর ভ্যালুটা বসিয়েছি। এইবার আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সিভি আমি পেয়ে গেছি, অর্থাৎ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম চলে এসেছে। এরপর আমাদের প্রয়োজন সিপি। ফর এন মোল অফ আইডিয়াল গ্যাস উই নো দ্যাট পিভি ইকুয়ালস টু এনআরটি। অতএব এটার যদি ডেরিভেটিভ করো তুমি পাবে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু এনআর ডিটি, কারণ নাম্বার অফ মোল আমরা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, অতএব নাম্বার অফ মোল বা সার্বজনীন গ্যাস ধ্রুবকে কোনো চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু এনআর ডিটি। এখন এই ইকুয়েশনটাতে আছে পিডিভি, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা পিডিভির ভ্যালুটা বের করে নেব। অতএব পিডিভি ইকুয়ালস টু এনআর ডিটি মাইনাস ভিডিপি। পিডিভির এই ভ্যালুটা আমরা পুট করব এরপর এই ইকুয়েশনে। সো ডি কাট কিউ ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস এনআর ডিটি মাইনাস ভিডিপি, জাস্ট পিডিভি এর বদলে এনআর ডিটি মাইনাস ভিডিপি বসানো হয়েছে। এইবার আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অর্থাৎ সিপির ফর্মুলা ইউজ করব। অ্যাপ্লাইং দ্য ডেফিনেশন অফ সিপি উই গেট সিপি ইকুয়ালস টু ডি কাট কিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে সিপি এর ডেফিনেশন, ইকুয়ালস টু অর্থাৎ এই টোটাল পার্টটা ডেরিভেটিভ হবে। এখন যেহেতু বলা হচ্ছে সিপি অর্থাৎ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তার জন্য ডিপিটা হয়ে গেছে 0, অতএব শুধু এই দুটো পার্ট পড়ে থাকবে। দ্যাটস ওয়াই সিভি ডিটি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার প্লাস এনআর ডিটি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এখন ডিটি বাই ডিটি ইকুয়ালস টু 1, অতএব আমরা বলতে পারি সিপি ইকুয়ালস টু সিভি প্লাস এনআর অর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এনআর। এটাই হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন ফর অ্যান আইডিয়াল গ্যাস। আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। এই টোটাল আজকে যা পড়া হলো সেটা তোমরা তোমাদের নোটবুকে ভালোভাবে লিখে নাও। সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স সম্বন্ধে আরও কিছু শিখব। থ্যাংকস আ লট।